শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন আছেন সবাই? অনেকদিন পর আজকে আরও একটি ব্লগ মেক করছি আপনাদের জন্য। আসলে একটু সময় স্বল্পতার জন্য কিন্তু আমি ব্লগগুলো আগের মতো মেক করতে পারছি না। তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে সবসময় থাকার জন্য। যারা আমাকে এত সুন্দর, সুন্দর কমেন্ট লেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর কমেন্টের আনসারগুলো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করি। সকালবেলা ঘুম থেকে উঠে রুমের কাজ অনেকটাই গুছিয়ে ফেলেছি। আজকে শালীন যাচ্ছে স্কুলে। তো ওকে অনেকদিন পর আজকে স্কুলে দিচ্ছি। আসলে স্কুলে তো আমি ৩-৪ দিন পর্যন্ত ওকে স্কুলে দেইনি। কারণ ভালো লাগছিল না। সেজন্য আমি ইচ্ছে করে ওকে ৩ দিনের মতো স্কুলে দেইনি। তো ভাবলাম ওকে স্কুলে পাঠিয়ে আমি রান্নাবাড়ার কাজগুলো শেষ করে ফেলি। তো রান্নাবাড়ার কাজগুলো কিন্তু আমি শেষ করে ফেলবো ওকে স্কুলে পাঠিয়ে। গতকালকে আমি রসুন কেটেছিলাম, মানে ১ কেজির মতো রসুন কেটেছি আর ১ কেজি আদা কেটেছিলাম। তো আমার কখনো এরকম হয়নি। আমি আমাদের বাংলাদেশের যে দেশি রসুনটা আছে না, সেটা আমি কেটেছিলাম ১ কেজির মতো। তো রসুন কাটার পর বুঝতে পারিনি, অল্প, অল্প করে কিন্তু হাত জ্বলতেছিল। কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম যখন আমার সম্পূর্ণ রসুনগুলো কাটা হয়ে যায়, তখনই হাত এত জ্বালা-পোড়া করছিল যে আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না যে আমি কি দিব তখন। এত বেশি জ্বালা-পোড়া করতেছিল। তখন আমি ভাবলাম যে ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকি। তো ফ্রিজ খুলে আমি দাঁড়িয়েছিলাম অনেক সময়, তাতেও কাজ হচ্ছিল না। তারপর আমি এই যে একটা বাটিতে কিছু আইস কিউব নিয়েছি, নিয়ে তারপর এভাবে কিন্তু হাত ভিজিয়ে নিচ্ছি। আমি কিন্তু অনেকগুলো আইস নিয়েছিলাম। তার মধ্যে কিন্তু হাত চুবিয়ে রেখেছি। আমি ১ ঘন্টার মতো আইস দিয়ে তারপর বসেছিলাম। তারপর দেখতে পেলাম কিছুটা কমে আসতেছে। যখন হাত জ্বালা-পোড়া শুরু করে তখন কিন্তু আগুনের তাপ একদমই হাতে লাগা যায় না। প্রচণ্ড জ্বালা-পোড়া করে। আর আমার কখনো অবশ্য এরকম হয়নি। এই ১ম বার এরকম হয়েছে। তো দেখতে পেলাম যে হাত জ্বালা-পোড়া করার কিছুক্ষণ পরেই হাতের চামড়া কেমন যেন শক্ত হয়ে গিয়েছে। প্রত্যেকটা আঙ্গুলের মাথায় কিন্তু শক্ত, শক্ত হয়ে গিয়েছে। কেন আমি বুঝতেছি না, জানি না পরবর্তীতে কি হবে। তো আপনাদের কারো এরকম হয়েছে কিনা বা কিভাবে কি করেন আমাকে অবশ্যই জানাবেন। তবে আমার যখন হাত জ্বালা-পোড়া করছিল তখন আমি আইসের পানিতে যখন দিয়ে রেখেছিলাম, ১ ঘন্টার মতো এভাবে দিয়ে রেখেছি। তারপর কিন্তু আমার জ্বালা-পোড়া একদমই কমে গিয়েছে। তবে হাতের চামড়াগুলা কেন যেন একটু ভারী হয়ে আছে। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। যত কষ্টই থাকুক না কিন্তু আমাদের কিন্তু কাজকর্ম করেই যেতে হবে। রান্নাঘরের কাজ তো আর পড়ে থাকলে হবে না। এখানে আমি কিছুটা পাট শাক রান্না করে নিয়েছি। রসুন আর একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিয়েছি। তার সাথে আমি এখানে রান্না করব, আজকে বিফ তেহারি করব। কোরবানি ঈদ গিয়েছে পর্যন্ত আমাদের বিফ তেহারিটা খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে বিফ তেহারি রান্না করব। আর তার সাথে একটু গরুর মাংস বসিয়ে দিচ্ছি। ২-৩ দিন চলে যাবে। শুক্র শনিবার খাওয়া হয়ে যাবে। তো ভাবলাম রান্নাটা করে ফেলি একেবারে। তো বিফ তেহারিটা করতেছি আজকের দিনের জন্য। আর আগামী ২-৩ দিনের জন্য আমি রান্না করতেছি গরুর মাংসটা। বাচ্চারা তো মাংস ছাড়া একদমই ভাত খেতেই চায় না। সেজন্য একটু বেশি পরিমাণে রান্নাটা করে রাখলে হয় কি ২-৩ দিন এমনিতেই চলে যায় আর টেনশন থাকে না। আমাদের জন্য শাক-সবজি এগুলো রান্না করে নিই আর বাচ্চাদের জন্য এভাবে গরুর মাংস রান্না করে রেখে দিলে আমার কাছে মনে হয় ৩-৪ দিন আর টেনশন করতে হয় না যে বাচ্চাদের জন্য আজকে কী রান্না করব। তো সেজন্য একটু বেশি পরিমাণে গরুর মাংস বসাচ্ছি। তো তেহারি আর গরুর মাংস ২ চুলায় আমি বসিয়ে দেব একই সাথে। তো আমার হাতের কাছে যেহেতু টক দই ছিল না, সেজন্য আমি এখানে ২ টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ নিয়েছি। হালকা একটু কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তার মধ্যে আমি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আপনারা টক দই বানিয়ে তারপর তেহারির মধ্যে ইউজ করতে পারেন। কোনো সমস্যা হবে না। একদমই কিন্তু দইয়ের মতোই লাগবে। তো একটু দুধের পরিমাণটা বেশি দিতে হবে। আমি একটু বেশি পরিমাণে দুধ এখানে ইউজ করেছি। তার সাথে লেবু দিয়ে এখন দিয়ে দিয়েছি। তার সাথে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর আজকের বিফ তেহারিটা আমি ঘরে থাকা মশলা দিয়ে রান্না করব। এভাবে রান্না করলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বাহিরের যে রেডিমিক্স কিনতে পাওয়া যায় সেটা দেওয়ার পর আমার কাছে মনে হয় তেহারির যে রিয়েল ফ্লেভারটা আছে সেটাই নষ্ট হয়ে যায়। তো আমার কাছে মনে হয় এভাবে হাতের মশলা দিয়ে যদি ঘরেই তৈরি করি তাতে সেটার মধ্যে রিয়েল একটা বিফের একটা ফ্লেভার আসে। সেটা আমাকে সালমান বলবে সবসময় যে মশলা ছাড়া রান্না করবে, সেটা খেতে ভালো লাগে। তো আজকে আমি একদমই মশলা ছাড়া রান্না করছি, মানে রেডিমিক্স মশলাটা ছাড়া। আর এখানে আমি গরম মশলা, রসুন, পেঁয়াজ, আদা সব কিছুই কিন্তু এখানে দিয়েছি। তবে হাতে ভাজা মশলাগুলো একটু বেশি পরিমাণে ইউজ করেছি, যেমন জিরা পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলার পাউডার এগুলো অবশ্যই ঘরের হাতে ভাজা হতে হবে। সেটা হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্নাটা করব, সেজন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল ইউজ করেছি। তার সাথে এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছিলাম। খুবই সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল সরিষার তেল দেওয়ার কারণে।
সব সময় আমি যখন তেহারি রান্না করি আমি কিন্তু সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি, সেটা খেতে ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আর ওই ফাঁকে আমি গরুর মাংসটা সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তারপর বসিয়ে দিয়েছি। এখন আমি একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় যে গরুর মাংস, চিংড়ি মাছ আর ইলিশ মাছ যেভাবে রান্না করবেন ঠিক ওইভাবেই খেতে ভালো লাগবে। গরুর মাংস জাস্ট সব কিছু মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। ইলিশ মাছ যেভাবে রান্না করবেন ওইভাবেই খেতে ভালো লাগে। চিংড়ি মাছটাও কিন্তু সেমই হয়। তো সেজন্য কিন্তু অত বেশি মশলাপাতি প্রয়োজন হয় না। অল্প মশলাতেই কিন্তু গরুর মাংস, চিংড়ি মাছ আর ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে। তো এই ফাঁকে আমি কিছু আমড়া কেটে নিচ্ছি। আমি আজকে মীরাকে নিয়ে প্রাইভেট থেকে আসার সময় আমড়া কিনে নিয়ে এসেছি। তো এখন বাজারে কিন্তু আমড়া ৭০ টাকা কেজি কিনতে পাওয়া যায়। তো আমি এখানে ১ কেজির মতো আমড়া কিনে নিয়ে এসেছি। ৭০ টাকা কেজি নিয়েছে, সাথে একটু আদা নিয়ে এসেছিলাম। আর প্রতিদিন সকালবেলা একটু আদা চা খাওয়া হয়, তো আদা একটু বেশি পরিমাণে কিনে নিয়ে এসেছিলাম, সেটা রেখে দিয়েছি। আর হাতে আমার এত বেশি জ্বালা পোড়া করছিল যখন আমি রসুন কেটেছিলাম। আসলে রসুন কিভাবে কাটে আমি জানি না। আমি অনেকবার আরও রসুন কেটেছি কিন্তু আমার কখনো এরকম হয়নি। তো আপনাদের ভাইয়া বলতেছে আমার নাকি হাতের চামড়া পাতলা হয়ে গিয়েছে, সেজন্য এরকম হয়ে গিয়েছে। তো প্রচণ্ড হাত জ্বালা পোড়া করছিল, কিছুতেই সহ্য করা যাচ্ছিল না, মানে আগুনের তাপে যাওয়াই যাচ্ছিল না। তো যাই হোক, কী আর করার, এদিকে আমি কিন্তু কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম গরুর মাংসগুলো, আর এদিকে তেহারিটাও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। মানে তেহারির মাংসটা একটু যখন সিদ্ধ হয়ে আসবে আর সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি পোলাওর চাল অ্যাড করব। আজকে আমি ১ কেজি চালের পোলাও দিয়ে চাল দিয়ে তারপর রান্না করছি বিফ তেহারিটা। আর বিফ তেহারির মধ্যে একটু বিফের পরিমাণটা বেশি দিতে হয়, তাতে খেতে ভালো লাগে। তো আমি একটু বিফের পরিমাণটা বেশি দিয়েছি, আর আপনাদের ভাইয়া বলতেছে মাংস একটু বেশি হয়ে গিয়েছে। তো আমি চেয়েছিলাম একটু বেশিই থাকবে, আর তেলের পরিমাণটা কম দিয়েছি। বিফের তেহারিতে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম দিতে হয়, যেহেতু বিফের মধ্যে তেল আছে সেটা থেকে কিন্তু অনেকটাই তেল উঠে আসে। তো আমি চালটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি চালটা একটু ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে রেখে দিয়েছিলাম, তার সাথে এখন কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। কাঁচা পেঁয়াজটা দিলে পোলাওর মধ্যে বা তেহারির মধ্যে আমার কাছে খেতে ভালো লাগে, তো সেজন্য সবসময় আমি একটু কাঁচা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়ে থাকি। এখন দিয়ে দিচ্ছি পানি, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। যখন সুন্দর একটা বলক চলে আসবে চুলাটাকে একদম মিডিয়াম আঁচ করে আমি 30 মিনিটের জন্য রান্না করব। তার ফাঁকে ফাঁকে গরুর মাংসটাকেও নাড়াচাড়া করে দিচ্ছি। ২ চুলায় আমি আজকে রান্না বসিয়েছি, অত বেশি সময় লাগেনি, যেহেতু আজকে ফুল গ্যাস ছিল সেজন্য রান্না করতেও কিন্তু অনেকটাই ভালো লাগছিল। আর এদিকে আমার বিফ তেহারিটা অলরেডি হয়ে গিয়েছে, আমি জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছিল, আর আপনাদের ভাইয়া বলছিল এত সুন্দর গ্রান বের হয়েছে এখনই খেতে ইচ্ছে করছিল। কিন্তু আজকে তেহারি রান্না করেছি ঠিকই, কিন্তু আপনাদের ভাইয়া খায়নি। সে বিফটা একদমই অ্যাভয়েড করার চেষ্টা করে, বিফ খেতে চায় না। তো কয়েকদিন ধরেই আমি চিকেন তেহারি রান্না করেছি, বিফ তেহারিটা এই বছর আমার রান্না করা হয় না, তো হয়নি আর কি। তো ভাবলাম আজকে বিফ তেহারিটা রান্না করি বাচ্চাদের জন্য। তো যাই হোক, টোটালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। 2 চুলায় কিন্তু আমি সব কিছু রান্না করে নিয়েছি। আর এই ফাঁকে আমি একটু মাংস খেয়ে ট্রাই করে দেখছিলাম যে কতটাই না সফট হয়েছে। মাংসটা খেতে অনেক ভালো লাগছিল আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। তো একদমই কিন্তু কম মশলায় তেহারি রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর রিয়েল যে গরুর মাংসের একটা ফ্লেভার আছে সেটা কিন্তু পাবেন। তো এই যে আমার কিন্তু এখন রান্নাটা হয়ে গিয়েছে। আমি সালমানকে বললাম আমাকে একটু হেল্প করে ওগুলো একটু ডাইনিংয়ে নিয়ে আসো। তো সবাইকে এখন আমি বেড়ে দিচ্ছি, আর আপনাদের ভাইয়াকে বললাম চলো সবাই মিলে অল্প করে খাই, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাদের ভাইয়া কিছুতেই খেতে চাচ্ছিল না। গত 2 দিন ধরে গরুর মাংস রান্না করেছিলাম, গত সপ্তাহের কথা বলছিলাম। তো সে এখান থেকে কিন্তু অল্প অল্প করে খেয়েছে, সেজন্য সে আজকে আর খেতে চাচ্ছে না। তো যাই হোক, সবাইকে এখন খাবারটা রেডি করে দিচ্ছি। আর তার ফাঁকে কিন্তু আমি শাক, সবজি, ভাত, রুটি সব কিছুই তৈরি করেছি। যার যেটা ইচ্ছা সে কিন্তু সেটাই খাবে। তো আপনাদের ভাইয়া রুটি খাচ্ছিল, আর আমরা এখানে আমি তেহারি নিয়েছি অল্প পরিমাণে, পরবর্তীতে আমি ভাত খাবো, কারণ তেহারি খেতে আমার কাছে ভালো লাগছিল না। তো বাচ্চারা বলছিল অনেক মজা হয়েছে খেতে, আর আপনাদের ভাইয়া বলছে গরুর মাংস বেশি হলে তেহারিটা খেতে এমনিতেও ভালো লাগে। তো সবাই মিলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর আজকে যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল আমাদের ফ্রাইডে রান্না বাড়া। বাচ্চারা নামাজে গিয়েছিল, ওরা নামাজ পড়ে এসে কিন্তু তারপর খাওয়া দাওয়া করছিল। আর যেদিনই মানে আমি বাসায় রান্নাবাড়া করি সেদিনই কিন্তু বাচ্চারা কোক অর্ডার করে থাকে। তো সালমান নামাজ পড়ে আসার সময় কোক নিয়ে এসেছে। প্রতি সপ্তাহে একটা করে কোক আনা হয় আমাদের শুক্রবারে, তো সেটা কিন্তু সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমরা অনেক এনজয় করছিলাম, কথা বলছিলাম সবাই মিলে, আর কোকটা খেতেও ভালো লাগছিলো। আর আইস ছাড়া তো কোক একদমই জমবে না।
এই যে সালমান কিন্তু এখন আইস দিয়ে কোক খেয়ে নিচ্ছে, আর মীরা তো মীরার গ্লাস ফুল করে আইস নিয়ে আসতেছে, মানে বড় বড় আইসের টুকরা দিয়ে তারপর তার গ্লাস ফুল হতে হবে, তারপর সেটা সে খেতে ভীষণ পছন্দ করে। আর এই যে দেখুন মীরার গ্লাস সে নিয়ে এসেছে, কিছুদিন আগে এই গ্লাসটা অনলাইন থেকে নিয়েছে সে 500 টাকা দিয়ে, তার এত বেশি পছন্দ হয়েছে। তার সাথে একটা স্ট্র আছে, স্ট্রটাও কিন্তু গ্লাসের, তো ওর অনেক বেশি পছন্দ হয়েছে এটা, তো সেই জন্য এটা দিয়ে সবসময় সে পানি খাবে, জুস খাবে, যখনই যেটা খায় সেটা কিন্তু এটা দিয়ে সে খেয়ে থাকে। আর কোক দেখার পর তো আমি এমনিতেও লোভ সামলাতে পারি না, কোক আমার ভীষণ পছন্দ, আমি ছোটোবেলা থেকেই যেহেতু কোক খেতে পছন্দ করি। তো আজকেও বাচ্চাদের সাথে কিছুটা খেয়ে নিলাম, আসলে বলি যে মিষ্টি খাবার খাবো না, কিন্তু যখন চোখের সামনে পাই তখন আর খাওয়া দাওয়া বাদ দিয়ে দিই না, একদমই খাওয়া শুরু করে দিই। আজকে কয়েকদিনের ওয়েদারটা একটু অন্যরকম, কিছুক্ষণ দেখা যাচ্ছে বৃষ্টি, আবার কিছুক্ষণ দেখা যাচ্ছে এত একটা গরম লাগতেছে, মানে ভাপা একটা গরম লাগতেছে, সেটা সহ্য করা যাচ্ছিল না। তো মীরাকে প্রাইভেটে দিয়ে আসছি, আপনাদের ভাইয়াকে নিয়ে আমি চলে এসেছি এখন আই ব্লকে, আমাদের এরিয়াতে আমি একটু হাঁটবো। আমাদের এরিয়াতে এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে, দুই পাশে প্রচুর গাছ, গাছের নিচে যখন হাঁটি আমার কাছে খুবই ভালো লাগে, দুই পাশে যখন তাকাই শুধু গাছ আর গাছ, আর বৃষ্টির দিনে গাছগুলো খুব সুন্দর সেজে উঠেছে, সেজন্য আরও বেশি ভালো লাগছিল। তো অনেক সময় ধরে এখানে হাঁটাহাঁটি করছিলাম, আর গাড়ি রেখে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানে গাড়ি রেখে তারপর আমি হাঁটতেছিলাম এই পাশ থেকে ওই পাশ। আমি জাস্ট 40 মিনিটের মতো হাঁটবো, অনেক গরম লাগছিল কিন্তু বোঝা যাচ্ছে রোদ নেই, বাট বলেছিলাম না যে ভাপা একটা গরম, সেই গরমটা কিন্তু এখন শরীরে লাগতেছে। এমনিতেই কিন্তু বৃষ্টি হয় মাঝে মাঝে, তার মধ্যে গরম একটা ভাপা লাগতেছে, সেই জন্য একদমই ভালো লাগছিল না। আমি চেয়েছিলাম যে হাঁটবো না, বাট আপনাদের ভাইয়া বলতেছে না হেঁটে আসো, আমি এখানে আসি, কোনো সমস্যা নেই। পরে আমি একটু 2 রাউন্ড হেঁটে আসলাম, 40 মিনিট হয়নি, আমি প্রায় 35 মিনিটের মতো হেঁটেই চলে এসেছি, কারণ এত বেশি গরম ছিল। পরে আমি আর মীরা প্রাইভেট থেকে যাওয়ার সময় আমরা সিক্রেট রেসিপিতে গিয়েছিলাম, মীরা অনেক দিন ধরেই বলতেছে মিষ্টি খাবার খাবে, তো ভাবলাম ওর জন্য কিছু খাবার কিনে নিই। তো সেখানে যে সে বলল যে না কিছুই নেব না, চলো বাসায় চলে যাই, বৃষ্টি আসতেছে। পরে আমরা বাসায় চলে আসি। আসলে আমাদের ফ্যামিলি সবাই মিলে যদি একই সাথে বসে খাওয়া দাওয়া করতে না পারি, মানে খেতে ভালো লাগে না, বাচ্চারাও খেতে চায় না, একটা অভ্যাস হয়ে গিয়েছে আমাদের এটা। পরে আমি আর মীরা বাসায় চলে আসি, আর এসে দেখি আপনাদের ভাইয়া গ্রাম থেকে আসছে, গতকালকে আপনাদের ভাইয়া গ্রামে গিয়েছিল, তো সে কিন্তু আজকে আসছে, আর আসার সময় অনেক কিছুই নিয়ে এসেছে, সেগুলো আমি একটু গুছিয়ে রেখে দেবো। আর এখানে নিয়ে এসেছে তেঁতুল। প্রথমে আমি ভেবেছিলাম আপনাদেরকে বলবো যে বলুন তো আপনারা এগুলো কী, তো পরবর্তীতে ভাবলাম যে এগুলো যেহেতু আমি একটু গুছিয়ে রাখি সব সময়, তো কীভাবে গুছিয়ে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখেই তো বুঝে যাবেন এগুলো তেঁতুল, তেঁতুল তো সবাই চিনে। তো এখানে 2 কেজির মতো তেঁতুল আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, এগুলো ছিল 200 টাকা কেজি, ঢাকাতে নাকি 300-400 টাকা কেজি, সঠিক আমি জানি না কত টাকা কেজি, কিন্তু আপনাদের ভাইয়া 200 টাকা কেজি নিয়ে এসেছে, 2 কেজি নিয়ে এসেছে এখানে। তো আমি এগুলো একটু গোল গোল দলা করে রেখে দিলাম, অনেক সময় দেখা গিয়েছে টক খাবার খেতে ইচ্ছে করে, সব সময় এভাবে তেঁতুল কিনে তারপরে ছোট ছোট দলা করে বক্সে ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, এটা 2-3 বছরও কিছু হবে না, যতদিন ইচ্ছা ততদিনই কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবেন। তো মীরাকে বললাম ফ্রিজে রেখে দাও, তো মীরা কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছিল। আর আজকে ছিল সোমবার, সোমবার দিন সকালবেলায় আমি হাতের কাজ সব কিছু শেষ করে ফেলেছি, যেহেতু মীরাকে নিয়ে আজকে স্কুলে যাব। মীরা আজকে নাম রেজিস্ট্রেশন করতে যাবে ও লেভেলের জন্য, তো সবাই মীরার জন্য দোয়া করবেন, মীরা এক্সাম দিবে। আসলে মীরাকে নিয়ে এখন যাচ্ছি স্কুলে, মীরা তো অনেক দিন ধরে স্কুলে যাচ্ছে না, ওকে প্রাইভেটে দিয়ে দিয়েছি প্রাইভেট পড়ার জন্য। আর গতকাল রাতে আপনাদের ভাইয়া যেহেতু গ্রামে গিয়েছিল, সকালবেলায় এসেছে, তো সকালবেলা আসার পর গাড়িতে এত বেশি ময়লা ছিল, তো আমি বলেছিলাম যে গাড়ি ধুইতে হবে না, কোনো সমস্যা নেই। আপনাদের ভাইয়া বললো যে না কার ওয়াশে নিয়ে যায়, গাড়িটা একটু ওয়াশ করে নিয়ে আসি। তো শালীনকে স্কুলে দিয়ে সে কার ওয়াশে গিয়েছিল, যে গাড়ি ওয়াশ করে তারপর নিয়ে এসেছে। তা আমি তো বুঝতেই পারিনি সে কার ওয়াশে গিয়েছে, শালীনকে নিয়ে যখন স্কুলে গিয়েছে তখনই নিয়ে গিয়েছিল। আমি অনেকবার ফোন দেওয়ার পর বললো যে আমি কার ওয়াশে এসেছি। আমি সবসময় যে কোনো কাজ একটু আগে করার চেষ্টা করি, একটু লেট হয়ে গেলে আমার কাছে একদমই ভালো লাগে না। সকাল সকাল রেডি হয়ে বাচ্চাদের নিয়ে বসে আছে যে কখন যাব স্কুলে। আর এই যে আমরা এখন অলরেডি মীরার স্কুলে চলে এসেছি। মীরা কিন্তু এখানেই পড়াশোনা করেছে, তারপর ও যখন ক্লাস 9-এ ওঠে তখন ওকে আমি প্রাইভেটে দিয়ে দিই। প্রাইভেট থেকে মীরা এখন এক্সাম দিচ্ছে, ও লেভেল এক্সাম, তো সবাই মীরার জন্য দোয়া করবেন। আর আমরা কিন্তু মীরার স্কুলে এসেছি, যখন মীরা বললো আমার স্কুলে অনেক স্মৃতি আছে, চলো স্কুলটা একটু ঘুরে দেখি। তো মীরার স্কুলটা একটু ঘুরে দেখছিলাম, যখন আমরা ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম তখন এখানে লোক বললো যে স্কুল তো বন্ধ, তো সেজন্য সব কিছু একটু এলোমেলো হয়ে আছে, স্কুলে কাজ করাচ্ছে। তো আমি ভাবলাম যে স্কুল হয়তো খোলা, টিচারদের সাথে কথা বলতে পারবো, যে দেখি স্কুল বন্ধ, ওদের স্কুল খোলা নেই। তো এখানে একটু ঘোরাফেরা করলাম, আর মীরা বললো এখানে আমরা অনেক দুষ্টুমি করেছি, ওর অনেক ফ্রেন্ড আছে, সেগুলো বললো আর কি।
আর ওদের স্কুলের পাশেই এই পার্কে তো আমরা অনেকবার এসেছি যখন শালীন মীরাকে নিয়ে সকালবেলা স্কুলে আসতাম। হয়তো আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো দেখেছেন এই পার্কে আমি আপনাদের ভাইয়া সালমান অনেক হাঁটতাম, সকালবেলা এসে শালীনকে নিয়ে স্কুলে দিয়ে আসতাম, এখানে হেঁটে তারপর আবার যাওয়ার সময় বাসায় নিয়ে যেতাম। এরকম অনেক বছর করেছি, প্রায় 2-3 বছর। তো মীরার কিন্তু এই যে পে করে আসলাম, পে করে মানি রিসিপ্টটা নিয়ে এসেছি, সেটা একটু দেখালাম। আসলে এই ব্লগটা স্মৃতি হিসেবে থাকবে। মীরা ও লেভেলের এক্সামের জন্য যে প্রিপারেশন নিচ্ছে সেটা আমি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার চেষ্টা করছি, তো সেজন্য ব্লগ ভিডিওগুলো করি আসলে। আর এই পার্কটা আমার সবসময় ভালো লাগে, এত সুন্দর পরিবেশে আর এত গাছগাছালি ছিল চারপাশে, এত বেশি ভালো লাগছিল। মানে এখানে আসার পর বোঝাই যাচ্ছে না যে আজকে প্রচণ্ড গরম। এখন কিন্তু অনেক ঠান্ডা লাগছিল এখানে গাছের নিচে যখন এসেছি। বৃষ্টির দিনে গাছগুলো আরও বেশি সুন্দর সেজে উঠেছে। আর এই পার্কটা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, সেজন্য আমার কাছে ভীষণ ভালো লাগে। আমরা এখানে পার্কে হাঁটতেছি, এটা ছিল শাহাবুদ্দিন পার্ক। আর আপনাদের ভাইয়া আরেকটা পার্কে চলে গিয়েছে, আমাদেরকে বলল সেখানে যাওয়ার জন্য। তো বাচ্চাদেরকে নিয়ে সেখানে রওনা দিলাম সেখানে যাওয়ার জন্য। আর এই যে দেখুন একটা কাঠবিড়াল, কি সুন্দর, এটা অনেক কিউট। মীরা তো এটার কাছেই চলে গিয়েছে, যে এটা আমি ধরে দেখবো, একদম কাছে চলে গিয়েছে। কাঠবিড়ালটা কিন্তু মীরাকে দেখে চলে গিয়েছে। তো এখানে অনেক সময় ধরে হাঁটলাম, ভালোই লাগছিল, একদম ঠান্ডা ওয়েদার আমার কাছে মনে হচ্ছিল। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, এখানে কিন্তু আসার পর রোদের একদমই কিছুই বোঝা যাচ্ছে না। তো সালমান বলল চলো আনারস খাই, তো ওদেরকে আনারস কিনে দিয়েছি, আনারস মাখা, এটা কাসুন্দি দিয়ে আনারস মাখানো খাচ্ছে ওরা। আমার বাচ্চারা কাসুন্দিটা খেতে ভালোবাসে না, মানে ওদের কাছে নাকি কাসুন্দিটা খেতে একদমই ভালো লাগে না। তো আজকে কেন যেন কাসুন্দি দিয়ে খাচ্ছে, যে ওনারা যেভাবে বানাচ্ছে ওইভাবেই খাবো, ঠিক ওইভাবেই কিন্তু ওনারা দিয়েছে। তো আমার কাছে ভালোই লাগছিল, খারাপ লাগেনি। যেহেতু কাসুন্দি ওরা কখনো খায়নি, সেই জন্য বাংলাদেশে যে কোনো টক খাবারের মধ্যে কাসুন্দি ইউজ করলে ওরা খেতে পারে না, ওদের কাছে নাকি গন্ধটা ভালো লাগে না। তো সেজন্য কাসুন্দিটা অ্যাভয়েড করার চেষ্টা করে, বাট আজকে দেখি ওরা খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছিল। তো আপনাদের ভাইয়া আমাদেরকে পার্কে যাওয়ার কথা বলেছিল, আমরা হেঁটে অনেক রাস্তা চলে গিয়েছি, তারপর আমরা সেই পার্ক কোথায় খুঁজেই পাচ্ছি না। সেখানে আপনাদের ভাইয়া কার পার্কিং করে রেখেছে। তো কি আর করা, এখানে একটা রিক্সা পেলাম, রিক্সায় উঠে আমরা এখন ইউনিমার্টে চলে এসেছি। মীরা বলল আমি আর হাঁটতে পারছি না, এত গরমের মধ্যে আমার ভালো লাগছে না। তো বললাম ঠিক আছে তাহলে আমরা মার্কেটে চলে যাই। তো রিক্সা করে আমরা এই যে এখন ইউনিমার্টে চলে এসেছি, মিনিসোতে। মীরার খুবই পছন্দের একটি জায়গা হলো মিনিসো। ও এখানে আসার পর যতগুলো আইটেম দেখবে সবগুলো ওর পছন্দ হয়। আমার মনে হয় এগুলো বাচ্চাদের জন্যই, ওরা যেটা দেখবে সেটাই ওদের পছন্দ হয়ে যায়। আমার কাছে মনে হয় এখানে প্রয়োজনীয় কোনো জিনিস নাই, আমার জন্য যেটা মনে হয় আর কি। এখানে শুধু বাচ্চাদের খেলনা, ক্লিপ, এটা সেটা, ওয়াটার বোতল, মানে অপ্রয়োজনীয় জিনিসপত্র এখানে আমার কাছে যেটা মনে হয়। আর বাচ্চাদের কাছে সব কিছু প্রয়োজনীয় মনে হয়। মীরা বলতেছে এখানে যা কিছু আছে সব কিছুই ওর প্রয়োজন, সব কিছু ও নিতে চায়। এখানে যা কিছু দেখে তাই ওর কাছে ভালো লাগে। তবে একটা জিনিস ভালো লাগে যে এখানের যে কোনো প্রোডাক্টই অরিজিনাল প্রোডাক্ট। এই যেখানে বারবি জুতাগুলো দেখা যাচ্ছে, বারবি ওয়াটার বোতল, এগুলো ছোটোবেলা মীরা অনেক বেশি পছন্দ করতো, ওকে আমি কিনেও দিয়েছি মালয়েশিয়াতে যখন ছিল। অনেক ব্র্যান্ডের জিনিসপত্রই কিন্তু বাচ্চারা ইউজ করেছে। তো আমার কাছে মনে হয় বাইরের দেশে অত বেশি প্রাইস রাখে না, তো আমাদের দেশে একটু এক্সপেন্সিভ হয়ে থাকে আর কি। তারপরে এই প্রোডাক্টগুলো খুবই ভালো, এগুলো ব্র্যান্ডের জিনিস যেহেতু, সেজন্য ছোট ছোট জিনিসগুলো খুবই কিউট আর খুবই ভালো। ব্র্যান্ডের জিনিস কিন্তু এমনিতেও নষ্ট হতে চায় না। তো সালমান বলতেছে মীরা আর শালীনকে যে তোমরা এখান থেকে কি কি নিবে নিয়ে নাও। শালীন অবশ্য আমাদের সাথে নেই, ও হলো স্কুলে। তো শালীনকে আগে সালমান ছবি তুলে পাঠিয়েছে যে তোমার কোন জিনিসটা পছন্দ হয় তুমি বলো। তো শালীন কিন্তু বলে দিয়েছে ওর কোনটা কোনটা পছন্দ। তো এখান থেকে সালমান মীরা দেখে দেখে কি কি কেনাকাটা করছে আমি জানি না, তবে বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে ওরা এখান থেকে কি কি কেনাকাটা করেছে। আর আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম, এই ডলগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে, পুতুলগুলো কি সুন্দর, এত সফট, এগুলো ধরতেও কিন্তু খুব ভালো লাগছিল। আর দূর থেকে আমি এই পুতুলটা দেখলাম ইয়েলো কালার, মীরাকে বললাম দেখো একটা বেবির মতো দেখা যাচ্ছে, অনেক কিউট। মীরা বলতেছে এটা বাসায় নিলে ভয় পাবা, ভয় লাগার মতোই আর কি পুতুলগুলা, মানে কেমন যেন এখন আর আগের মতো পুতুল কিনতে কেন যেন ভালো লাগে না। এক সময় আমি এত বেশি পুতুল কিনে দিতাম বাচ্চাদেরকে, আর এখন যখন বাচ্চারা এগুলো কিনতে চায় আমি একদমই নিষেধ করি। আর মীরা চাচ্ছে যে এখান থেকে এগুলো নিবে, আমি বললাম এখন না, যখন ফ্লাই করবা বা কোনো দেশে যাচ্ছ তখন এখান থেকে এগুলো নিয়ে যেও, কোনো সমস্যা নেই। এখন বাসায় নিয়ে শুধু শুধু এগুলো কী করবে, আর আমার বাসায় এমনিতেও জায়গা নেই যে আমি জিনিসপত্র কিনে ভরে রাখবো, যেইটা কিনি সেটাই আমার রাখার জায়গা হচ্ছে না এখন বাসায়। এই পুতুলটা কি কিউট তাই না, আমার কাছে খুব ভালো লাগছিল, এটা এত বেশি সফট। মীরা বলতেছে ওর কাছে নাকি প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে। এই যে হেয়ার ব্যান্ড যেটা দেখছে সেটাই ভালো লাগছে, সে কিন্তু সব কিছুই নিতে চাচ্ছে।
তো এখানে অনেক সময় ধরে ঘোরাফেরা করলাম, বাচ্চাদের পছন্দের আইটেমগুলো ওরা কেনাকাটা করলো। পরে আমি চলে এসেছি ইউনিমার্টের ভেজিটেবল সেকশনে। তো আমার জন্য যেগুলো প্রয়োজন বাসায় নিব সেগুলো আমি এখান থেকে দেখে দেখে কিনে নিচ্ছিলাম। আর মীরাকে বললাম, বলো তো এটা কি? সে বলল তাল। তো সে তো সুন্দরভাবে তালটা চিনতে পেরেছে, কারণ আপনাদের ভাইয়া প্রায় সময় বাসায় তাল নিয়ে আসে তালের সিজনে। তো এখানে অ্যাভোকাডোগুলো দেখতে পেলাম। অ্যাভোকাডোগুলোর মধ্যে মনে হলো তেল মেখে রেখেছে, এত শাইন করছে কেন বুঝতেছি না, চিকচিক করছিল এগুলো তেলে একদম। আমার কাছে মনে হচ্ছে তেল মেখে তারা রেখে দিয়েছে, এত সুন্দর এগুলা। তো ঘুরে ফিরে আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম, বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র ওরা কিনে নিল। আর ওদের কোনো জিনিসই প্রয়োজন নেই, তারপর যেটা দেখে সেটাই ওদের ভালো লাগে ওরা কিনে নিবে আর কি, এটাই ওদের কথা। আর এখান থেকে নিউজ পেপার নিয়ে নিলাম, ফ্রি পেলে যা হয় আর কি। আমি ফ্রি পেলাম নিউজ পেপার, তাই এখান থেকে নিউজ পেপার নিয়ে নিলাম 2-3টার মতো। আসলে অনেক সময় দেখা গিয়েছে খালারা কাজ করার সময় নিউজ পেপারটা ইউজ করে, তো সেজন্য নিউজ পেপারটা আমি নিয়ে নিলাম, বাসার কাজে লাগবে আর কি। সেজন্য আপনাদের ভাইয়াকে কল দিয়েছে, সে কিন্তু এখনও আসেনি, কোথায় যে গাড়ি নিয়ে বসে আছে জানি না। আর আমি তো বাচ্চাদেরকে নিয়ে ইউনিমার্টে একটু হাঁটাহাঁটি করছিলাম অনেক সময় ধরেই। শালীনকে আজকে আমাদের সাথে নিয়ে আসতে পারিনি, আর একটু পরপর আমি শুধু শালীনকে খুঁজছিলাম। যখনই হাঁটি পিছন দিকে তাকাই আবার থিঙ্ক করি যে নাও তো স্কুলে। তো সালমানকেও আমি সেটাই বলি যে শালীনকে দেখে রেখো, আবার বলি যে না শালীন তো আমাদের সাথে নেই। করে মাছের ঘের উজার, হ্যাঁ হ্যাঁ 118 জনকে চিকিৎসা সেবা আইডিয়া করে তো বলা যায় না কি করতেছে ডাক্তার। হ্যাঁ কিন্তু 118 জনকে চিকিৎসা সেবা। হ্যাঁ তারপরে মীরাকে এখানে বাংলা পড়াতে এসে এত বেশি হাসি পাচ্ছিল, আমি আর সালমান অনেক বেশি হাসতেছিলাম। আসলে ও যেহেতু বাংলা প্র্যাকটিস করেনি সেজন্য কিন্তু বাংলা অত বেশি ভালোভাবে পারে না। তারপরও চেষ্টা করছি ওর ও লেভেল এক্সামের পর বাংলা খুব ভালোভাবে শিখাবো বাসায় আমি নিজেই। শালীনকে দিয়েছি টিচার, কিন্তু মীরাকে এভাবে ভালোভাবে টিচার দেওয়া হয়নি, স্কুলে যা শিখেছে তাই। তারপরও অক্ষরগুলো ধরতে পারে, যেগুলো যুক্ত বর্ণ সেগুলো কিন্তু সে ধরতে পারে না, যেগুলো মানে ইজি পড়া সেগুলো কিন্তু সে খুব সুন্দরভাবেই পড়তে পারে। তো আমি বসে বসে বলে দিচ্ছিলাম, মানে ভেঙে ভেঙে বলে দিচ্ছিলাম একটা একটা করে, এটা এটা হবে, ওইটা ওইটা হবে। অনেক সময় ধরে এখানে পড়াচ্ছিলাম, যেহেতু আপনাদের ভাইয়া গাড়ি নিয়ে আসতে অনেকটাই লেট হচ্ছিল, সেজন্য ওকে বললাম এই যে এই সাইড থেকে পড়ো, ওই সাইড থেকে পড়ো। ওইদিকে শালীনের কিন্তু স্কুল ছুটি হয়ে গিয়েছে। তো পরে শালীনকে নিয়ে আমরা বাসায় চলে আসি, এত বেশি জ্যামে পড়েছিলাম, সালমানকে পাঠিয়ে দিয়েছিলাম আর আমরা গাড়ি করে বাসায় চলে এসেছি। তো সালমান যে শালীনকে নিয়ে এসেছে, আমরা এখন বাসায় চলে আসলাম। এখন হলো সন্ধ্যার পর, আমরা সবাই খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তো ভাবলাম মিনিসো থেকে আজকে শালীনের জন্য আর মীরার জন্য কি কি কিনেছে সালমান সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন কিচেন নিয়ে এসেছে। মীরার কিন্তু বাসায় অনেক কিচেন আছে, তারপরও কিন্তু সে যেটা দেখে সেটাই কিনবে। এটা একটা কলম কিনে নিয়ে এসেছে, মানে যে জিনিসটা দেখে সেই জিনিসটাই ওর কাছে ভালো লাগে, এটা কিউট ওইটা কিউট ওগুলো বলে বলে কিন্তু কিনতেই থাকবে। বাসায় অনেক ওয়াটার বোতল আছে, অনেক পেন আছে, অনেক কিচেন আছে, তারপরও ওদের কাছে ভালো লেগেছে। আর এই যে দেখুন এগুলো কিনে নিয়ে এসেছে, এগুলো এখন এনে আমাকে দেখাচ্ছে যে দেখো এটা নিয়েছি এটা নিয়েছি। আমি তো জানি তোমরা কোনটা নিবে, কারণ আমি ওদেরকে সবসময় গিফট করি বার্থডে উপলক্ষে, যে জিনিসটা প্রয়োজন সেটা দিয়ে থাকি, যেটা প্রয়োজন নয় সেটা আমি কখনোই দিই না। তারপরও বাচ্চাদের পছন্দ বলে কথা। তো মীরা নিয়েছে এখানে একটা, আর শালীন নিয়েছে একটা গোল্ডেন কালারটা, শালীন পছন্দ করেছে। শালীন ছবি তুলে সালমানের কাছে পাঠিয়েছিল যে আমি এটা পছন্দ করি, পরে সে কিন্তু এটাই নিয়ে এসেছে। আর শালীনের জন্য কিচেন নিয়ে এসেছে, সাথে মীরার জন্য কিচেন নিয়ে এসেছে। ওদের অনেক কিচেন পছন্দ, মালয়েশিয়াতে ওরা যখন ছিল ওরা মনে হয় প্রতি সপ্তাহে কিচেন কিন্তু অনেকগুলো করে, ওদের অনেক কালেকশন আছে, সেগুলো মালয়েশিয়াতে রেখে আসছি। তো সেগুলো কিন্তু ওরা ব্যাগের মধ্যে রেখে দেয়, তারপর ঘরেও কিন্তু অনেকগুলো থাকে। মীরার ব্যাগে কিন্তু এখনও আছে, মিনিসো থেকে অনেক কিচেন কিন্তু মীরা কিনেছে অনেকগুলা, এখনও কিন্তু আছে। তারপর দেখুন এই যে আজকে আরেকটা কিনে নিয়ে আসছে, শালীনের কিন্তু আছে, তারপরও সে আরেকটা কিনে নিয়ে আসছে। মানে ওই যে বাচ্চাদের পছন্দ, যেটা পছন্দ সেটাই কিনতে ওরা বেশি পছন্দ করে। এই যে বাচ্চাদের টুকিটাকি কেনাকাটা করে নিয়ে আসলো, আরও কিছু আছে যেগুলো শোকেসে এখনও পড়ে আছে। মীরা অনেক মগ কিনেছে, অনেক কিছু কেনাকাটা করেছে, সেগুলো শোকেসে রেখে দিয়েছি, এখনও কিন্তু ইউজ করাই হয়নি। তো এখন এগুলো দিয়ে কি করবে আমি জানি না, পানি খাবে, কফি খাবে বা চা খাবে, যেটাই খাবে 2-1 দিন খাওয়ার পর তারপর আবার দেখা যাবে এগুলো আর ইউজ করবে না, শোকেসেই পড়ে থাকবে।
তো সেটাই বলছিলাম বাচ্চাদেরকে, যেটা দেখো সেটাই কিনে নিয়ে আসো, ওরা কি করবে, ওদের পছন্দ, যে আমাদের অনেক ভালো লাগছে এটা। আর এখন নাকি ডিসকাউন্ট চলতেছে, সেজন্য কিন্তু সে এটা নিয়ে এসেছে ডিসকাউন্ট প্রাইসে। আর এই যেটা হলো শালিনের কিচেন, শালিন নাকি এটা পছন্দ করেছে, এটা খুবই সুন্দর ছিল। এটার মধ্যে খুব সুন্দর একটা সাউন্ড হয় যখন চাপ দেওয়ার পর, কিন্তু লাইট জ্বলে এটার মধ্যে। ছোটোবেলায় বাচ্চাদেরকে অনেক খেলনা কিনে দিতাম, খেলনা সাউন্ডগুলো আমারও তখন ভালো লাগতো, বাচ্চাদের সাথে সাথে আমিও অনেক খেলা করতাম ওদের সাথে। আর এখন কেন যেন আগের মতো বাচ্চাদের খেলনা এটা সেটা যখনই দেখি কেন যেন ভালো লাগে না। বাট এটা সাউন্ডটা আমার কাছে খুবই ভালো লাগছিল যখন এইভাবে চাপ দিয়ে দেখছিলাম। প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে এটার পিছনের সুইচ আছে, পরে মীরা আমাকে দেখিয়ে দিল যে এভাবে চাপ দিয়ে দেখো, এটা সাউন্ডটা খুবই সুন্দর। শালীন এটা পছন্দ করেছে। আর এই যে মীরা এখানে ব্রেসলেট তৈরি করবে, সেজন্য কী কী কেনাকাটা করে নিয়ে আসছে। তো যাই হোক, এই যে বাচ্চাদের পছন্দ মতো জিনিসপত্র কিনে নিয়ে আসছে, এগুলো একটু ভালোভাবে ওয়াশ করব এখন। ওয়াশ করে তারপর ওদেরকে পানি দিব খাওয়ার জন্য, দেখি ওরা কতটুকু পানি খায়। আর সাথে যেখানে কিছু কেনাকাটা করে নিয়ে আসছে, এগুলো হলো চিপস, ড্রিঙ্কস, মানে বাচ্চাদের পছন্দ মতো যেগুলো ওরা খেতে পছন্দ করে সেগুলো নিয়ে আসছে, সেগুলো একটু আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার হাতের যে অবস্থা হয়েছে, মানে সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম রসুন কাটার পর আমার হাত কিন্তু একদম ফুসকার মতো পড়ে গিয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি প্রথমে। তো 2-3 দিন যাওয়ার পর দেখতে পেলাম হাতের চামড়া এক এক করে সবগুলি উঠে যাচ্ছে। তো সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এরকম হয়েছে কিনা আপনাদের। আমি তো ভয় পেয়ে গিয়েছি, হাতের চামড়া অনেকগুলোই উঠতেছে। যে জায়গাগুলো একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে হাতের চামড়া কিন্তু অনেকটাই উঠে গিয়েছে আমার। আর মীরা এখানে কিছু কসমেটিক্স কিনে নিয়ে এসেছে ওর জন্য, আরও কী কী যেন কিনে নিয়ে এসছে সেগুলো নিয়ে গিয়েছে। তো এগুলো আমি এখন একটু গুছিয়ে নিব। আর তো আজকে বিকেলবেলা মীরাকে প্রাইভেটে নিয়ে গিয়েছিল সালমান, ওরা সব বিকেলবেলা বের হয়েছে, এখনও আসেনি, মানে অনেক সময় হয়ে গিয়েছে। ওরা কোথায় গিয়েছে পরে আমি ফোন করে জানতে পারলাম তারা যমুনায় আছে, যে আমরা যমুনায় ঘোরাফেরা করতেছি, অনেক সময় হয়েছে। তো মাঝে মধ্যে সালমান ওকে নিয়ে যখন যায় প্রাইভেটে, তারা প্রাইভেট শেষ করে তারপর ভাই বোন মিলে যমুনায় বা অন্য শপিংয়ে যে ঘুরতে চলে যায়। তো শালীন বাসায় ছিল, সে যেতে পারেনি, অনেক মন খারাপ করেছে। আর এই যে এখানে কিছু ড্রিঙ্কসও নিয়ে এসেছি, এগুলো এখন একটু ফ্রিজে রেখে দেব। আর এই যে আমি দেখাচ্ছি আমার হাতের কি অবস্থা হয়েছে দেখুন, চামড়া উঠে একদম কেমন হয়ে গিয়েছে। বলেছিলাম না আমার হাতের চামড়া শক্ত হয়ে গিয়েছে, তারপর দেখি এভাবে অটোমেটিকলি কিন্তু চামড়া উঠতেছে। দুই হাতের একই অবস্থা হয়েছে। তো এখন আমি টেনে টেনে কিন্তু চামড়াগুলো উঠিয়ে ফেলছি। মানে রসুন কাটার পর যে এত ভোগান্তিতে আমাকে পড়তে হবে সেটা আমি কখনোই কল্পনা করিনি। আর কখনো আমি রসুন কাটবো কি না আমি নিজেও জানি না, যে ভয় পেয়েছি আমি। তো যাই হোক, আমার আজকের ব্লগটি অনেক বড় হয়ে গিয়েছে, 28 মিনিটসের ভিডিও। জানি না কেমন হয়েছে ভিডিওটি, আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।